हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর পি ব্লক মৌলসমূহের কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন आंसर নিয়ে আলোচনা করব। নাম্বার কোশ্চেন আমাদের গ্রাফাইট একটি নরম কঠিন পিচ্ছিলকারক পদার্থ। গ্রাফাইটের এই অস্বাভাবিক আচরণের কারণ হলো অপশন এ তে আছে আমাদের এটির কেলাসের সমতলীয় স্তরগুলি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষিত থাকে এবং চাপের প্রভাবে স্তরগুলি পিছলে যায়। বি তে আছে এটি একটি অনিয়তাকার পদার্থ। সি তে আছে এটি কার্বনের একটি রূপভেদ। আর ডি তে আছে এর অণুগুলি বিভিন্ন ভর বিশিষ্ট। ওকে, তো দেখো এখানে আমাদের একটা গ্রাফাইটের স্ট্রাকচার দেওয়া আছে এবং অণুগুলি কি আছে ওপরে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ আছে। এখানে দেখো ভ্যান ডার ওয়ালস বলগুলো আবদ্ধ আছে, এরপর চাপের প্রভাবে কি হচ্ছে, চাপের প্রভাবে স্তরগুলো পিছলে যাচ্ছে আর পিছলে যাওয়ার ফলে কি এটি একটি নরম পিচ্ছিলকারক পদার্থ। আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ। দেখো অপশন এ তে দেওয়া আছে যে গ্লাসের সমতলীয় স্তরগুলি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষিত থাকে এবং চাপের প্রভাবে স্তরগুলো পিছলে যায়। তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ রাইট। ওকে, হীরক সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয়? অপশন এ তে আছে হীরক অত্যন্ত কঠিন পদার্থ। বি তে আছে হীরক তড়িৎ পরিবহনে অক্ষম। সি তে আছে হীরকের সি পরমাণুগুলি sp3 সংকরায়িত। আর ডি তে আছে হীরক তাপ পরিবহনে অক্ষম। এখানে আমাদের একটা হীরকের ছবি দেওয়া আছে। হীরক, দেখো হীরক আমাদের অপশনে আছে হীরক অত্যন্ত কঠিন পদার্থ। হীরক কঠিন পদার্থ, পৃথিবীর দ্বিতীয়তম কঠিন পদার্থ হচ্ছে আমাদের হীরক, তাই আমাদের এই অপশনটা ঠিক আছে। আর বি দেখো বলেছে হীরক তড়িৎ পরিবহনে অক্ষম, হীরক তড়িৎ পরিবহন করতে পারে না, তাই এটা হচ্ছে আমাদের এটাও সঠিক আছে। এরপর দেখো সি, দেখো এখানে হীরক আমাদের বলেছে হীরকের কার্বন পরমাণুগুলি sp3 সংকরায়িত। দেখো sp3 সংকরায়িত আছে, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা আর এখানে একটা সিগমা, টোটাল আমাদের কয়টা হয়ে গেল? চারটে সিগমা বন্ড। মানে এটা কি হয়ে গেল আমাদের sp3 সংকরায়িত আছে, এটাও সঠিক আছে। তাহলে ডি নাম্বার অপশন দেখো, ডি তে আছে আমাদের হীরক তাপ পরিবহনে অক্ষম। ঠিক আছে, হীরক কি আছে? তাপ পরিবহনে সক্ষম। তো এখানে আমাদের অক্ষম দেওয়া আছে, তাই এটা আমাদের ভুল আছে আর কোন উক্তিটি সঠিক নয় বলেছে, তাই আমাদের কি হয়ে যাবে? অপশন ডি ইজ রাইট। ওকে, গ্রাফাইট এবং হীরকের গঠনে কার্বনের সংকরায়ন হলো, এতে আছে sp3 sp3, বিতে আছে sp3 sp2, সিতে আছে sp2 sp2 আর ডিতে আছে sp2 sp3। দেখো আমরা এখানে হীরকের স্ট্রাকচারটা দেখছি। হীরকের কি আছে আমাদের 1 2 3 4, এখানে আমরা পেয়েছিলাম কি sp3 সংকরায়ন। এরপর আমাদের গ্রাফাইটের বলেছে, দেখো গ্রাফাইট স্ট্রাকচার এখানে একটা দেওয়া আছে। গ্রাফাইট কি আছে? সমতলীয় অবস্থান আছে, সমতলীয় অবস্থান থাকলে এটা আমরা কি জানি sp2 হয়ে যাবে এর গঠন। ঠিক আছে, আকৃতি কি হয়ে গেল? গঠন sp2। তো আমাদের কি হয়ে গেল? তাহলে অ্যান্সার আমাদের কি হবে? গ্রাফাইট এবং হীরকের বলেছে, তো গ্রাফাইটের আমরা sp2 পেলাম আর হীরকের sp3। তাহলে দেখো sp2 sp3 কোথায় আছে? আমাদের টি তে, তাই আমাদের অপশন ডি ইজ রাইট হয়ে যাবে। নেক্সট দেখো এখানে 4 নাম্বার কোশ্চেন কি আছে আমাদের? অজৈব বেনজিন বলা হয়। অপশন এ আছে বরাজিনকে, বি তে আছে গ্রাফাইটকে, সি তে আছে ফুলারিনকে আর ডি তে আছে গ্রাফিনকে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের বরাজিনের স্ট্রাকচার আর এটা হচ্ছে বেনজিনের। আমাদের বরাজিন আর এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, দেখো বেনজিনের মতোই বরাজিনের গঠন আকৃতি হয়। বরাজিনকে কি বলা হয়? অজৈব বেনজিন বলা হয়, তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ রাইট। নেক্সট দেখো বোরাক্সের সংকেত হলো, অপশন এ তে আছে BF3, বি তে আছে Na2B4O7.5H2O, সি তে আছে Na2B4O7.10H2O আর ডি তে আছে Na2B4O7.7H2O। ঠিক আছে, তো দেখো অ্যান্সার কোনটা হবে আমাদের? বোরাক্সের সংকেত Na2B4O7 আর 10 অণু জল। ঠিক আছে, তো আমাদের অপশন সি ইজ রাইট। এরপর নেক্সট দেখো 6 নাম্বার BCl3, AlCl3 ও GaCl3 এর আয়নীয় চরিত্রের কম হলো। ঠিক আছে, দেখো আমরা কি জানি ফাই সমান ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক ব্যাসার্ধ, ভ্যারাইজিস সমযোজী ধর্ম ভ্যারাইজিস 1 বাই আয়নীয় ব্যাসার্ধ। দেখো এখানে বি এর ক্ষেত্রে কি হচ্ছে? বি হচ্ছে +3 আর অ্যালুমিনিয়াম হচ্ছে +3,
গেলিয়ামও +3। তাহলে I সমান কেটায়নের চার্জ বাই কেটায়নের ব্যাসার্ধ ভ্যারাইটিস সমযোজী ধর্ম ভ্যারাইটিস 1 বাই আয়নীয় ধর্ম। দেখো এইখানে আমরা কি পেলাম, প্লাস কেটায়নের চার্জটা সবার কিন্তু সমান পেয়েছি +3, ঠিক আছে। তাহলে এরপর কেটায়নের ব্যাসার্ধ, দেখো কেটায়নের ব্যাসার্ধ যার যত বেশি হবে তার আয়নীয় ধর্মের ক্রম বা আয়নীয় ধর্ম তত বেশি হবে, ঠিক আছে। তো এখানে ব্যাসার্ধ সবচেয়ে বেশি কার হচ্ছে গেলিয়ামের, তারপরে অ্যালুমিনিয়ামের, তারপরে বোরনের। তাহলে দেখো এখানে আমাদের আয়নীয় ব্যাসার্ধের ক্রম দেওয়া আছে B3+ Al3+ Ga3+, আর আয়নীয় ধর্মের ক্রম হচ্ছে BCl3 AlCl3 GaCl3। তো দেখো আমাদের অপশন বি তে আছে BCl3 AlCl3 GaCl3, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার রাইট কোনটা হয়ে যাবে, অপশন বিটা। অপশন বি ইজ রাইট। ওকে, তো 7 নাম্বার কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লুইস অ্যাসিড ধর্ম সর্বাধিক? অপশন নিতে আছে BBr3, বিতে আছে BF3, সিতে আছে Bi3 আর ডিতে আছে BCl3। তো দেখো BF3 এখানে আর Bi3 ড্রয়িং করা আছে আকৃতি গঠন। দেখো এখানে BF3 এর ক্ষেত্রে বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 2 2, মানে 6টা ইলেকট্রন হলে কি হচ্ছে, আমাদের অষ্টক পূর্তির জন্য ঘাটতি কত থাকছে, 2টো ইলেকট্রন। অনুরূপভাবে দেখো Bi3 এর ক্ষেত্রেও বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকছে 6টা। ঠিক আছে, তাহলে দেখো এক জোড়া ইলেকট্রনের ঘাটতি থেকে যাচ্ছে। দেখো যারা এক বা একাধিক সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে তারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে দেখো এদের এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘাটতি আছে, তাহলে দুজনেই লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে দেখো BF3 এর ক্ষেত্রে দেখো ফ্লুরিনের টুপি উপকক্ষক, ভর্তি টুপি উপকক্ষক বোরনের খালি টুপি উপকক্ষক ইলেকট্রনগুলো স্থানান্তরিত করে দিচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে দেখো এখানেও ফ্লুরিনের ভর্তি উপকক্ষক থেকে বোরনের খালি উপকক্ষকে ইলেকট্রনগুলো স্থানান্তরিত করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো Bi3 এর ক্ষেত্রে কি হচ্ছে, আয়োডিন 5p উপকক্ষের আকার অনেক বড় আর বোরনের 2p উপকক্ষের আকার ছোট হওয়ায় এখানে আয়োডিন থেকে বোরনে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারছে না, ফলে ইলেকট্রনের ঘাটতি থেকে যাচ্ছে। আর ইলেকট্রনের ঘাটতি থেকে যাওয়ায় কি হচ্ছে, বোরন যখন বাইরের থেকে ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে তখন কি হচ্ছে, বি ইলেকট্রন গ্রহণ করে তার অম্ল ধর্ম তত বেশি হয়। তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, কোনটি লুইস অ্যাসিড ধর্ম সর্বাধিক? তাহলে Bi3 লুইস অ্যাসিড ধর্ম সর্বাধিক হবে। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, সি, Bi3, ঠিক আছে। পরে নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, কোনটিতে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বন্ধন দেখা যায়? অপশন নিতে আছে B2H6, বিতে আছে BF3, সিতে আছে AlCl3 আর ডিতে আছে NH3। তো দেখো এখানে ব্লু গুলো হচ্ছে আমাদের বোরন আর সবুজ গুলো হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। বোরনের ক্ষেত্রে দেখো এখানে আছে আমাদের বোরনের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন, বোরন বাইরের কক্ষপথে আরেকটা ইলেকট্রন এখানে, আরেকটা ইলেকট্রন আছে আমাদের এখানে। একই রকম ভাবে এই বোরনের ক্ষেত্রে হচ্ছে এখানে একটা আমাদের ইলেকট্রন বাইরের কক্ষপথে, এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। এরপর দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন করে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে, এই হাইড্রোজেনের একটা এখানে, এটার এখানে, আর এই হাইড্রোজেনের একটা এখানে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো 3টা কেন্দ্র পাচ্ছি আমরা, 2টো বোরন আর একটা হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনের জন্য এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। দেখো 3টা কেন্দ্র পাচ্ছি, 2টো বোরন আর একটা হাইড্রোজেন, আর ইলেকট্রন কোটা করে পাচ্ছি 2টো ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বন্ধন কোথায় পাচ্ছি আমরা, B2 আর H6, হাইড্রোজেন 6টা 2টো বোরন। তাহলে অপশন দেখো অপশন এতে আছে আমাদের B2H6, তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ ইজ রাইট। হলো, নেক্সট দেখো জৈব গ্রাফাইট বলা হয়। অপশন এতে আছে ডাইবোরিন, বিতে আছে বোরিক অ্যাসিডকে, সিতে আছে বোরন কার্বাইডকে আর ডিতে আছে বোরন নাইট্রাইডকে, ঠিক আছে। দেখো এখানে গ্রাফাইটের ছবি ড্রয়িং করা আছে আর বোরন নাইট্রাইডের। দেখো গ্রাফাইটের মতোই বোরন নাইট্রাইডের
পিকচার গঠন আকৃতি হয় কি হচ্ছে গ্রাফাইটকে বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট বলা হয়। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? বোরন নাইট্রাইট। অপশন ডি তে আছে, তাই অপশন ডি ইজ রাইট। এরপর নেক্সট দেখো, বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত করলে পাওয়া যায়, এতে আছে NaBO2 প্লাস B2O3, বিতে আছে BaO3, সিতে আছে Na2B4O7 আর ডিতে আছে NaBO2। ঠিক আছে, বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত করলে দেখো, বোরাক্সকে যদি উত্তপ্ত করি মৃদুভাবে Na2B4O7 ডট 10H2O, মৃদুভাবে উত্তপ্ত করলে কি হচ্ছে এখানে আমাদের Na2B4O7 প্লাস 10H2O জলের অণু বার হয়ে যাবে। এখানে যদি আমরা তীব্রভাবে উত্তপ্ত করি তাহলে কি পাচ্ছি দেখো, NaBO2 প্লাস B2O3 হলো। তাহলে দেখো আমরা তীব্রভাবে উত্তপ্ত করলে, বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পাচ্ছি? NaBO2 প্লাস B2O3। ঠিক আছে, তাহলে আমাদের দেখো অপশন এ তে আছে NaBO2 প্লাস B2O3, তো অপশন এ ইজ রাইট। ওকে, C60 ফুলারিন অণুতে ষড়ভুজের সংখ্যা হলো, অপশন এ তে আছে 20, বি তে আছে 12, সি তে আছে 10 আর ডি তে আছে 25। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ফুলারিনের, এটা হচ্ছে আমাদের পিকচার, আর এগুলো হচ্ছে ষড়ভুজ। এগুলো সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে দেখো Cn = n/2 - 10। দেখো এখানে আমাদের কত বলেছে? C60 বলেছে, তাহলে এখানে আমরা n এর জায়গায় কি বসাবো? 60 বসাবো। 60/2 - 10 2 30, তাহলে কত হয়ে গেল? 30 - 10 = 20। তাহলে আমরা ষড়ভুজের সংখ্যা কত পেলাম? 20। দেখো 20 আমাদের অপশন এ তে আছে, সো অপশন এ ইজ রাইট। এরপর নেক্সট দেখো 12 নম্বর, কোন যৌগটিতে সেতু বন্ধন দেখা যায়? অপশন এ তে আছে জল, বি তে আছে ফেনল, সি তে আছে ডাইবোরেন আর ডি তে আছে অজৈব বেঞ্জিন। দেখো এখানে দেখো একটা ডাইবোরেনের ছবি দেওয়া আছে। ডাইবোরেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এইখানে সেতু বন্ধন একটা দেখা যাচ্ছে আর এদিকেও সেতু বন্ধন দেখা যাচ্ছে। তাহলে সেতু বন্ধন আমরা কোথায় দেখতে পাচ্ছি? ডাইবোরেনের ক্ষেত্রে। তাহলে ডাইবোরেন আমাদের অপশন সি তে আছে, তো আমাদের রাইট হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 13, গ্রুপ 13 এর মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হলো। দেখো এটা আমাদের নিট 2018-তে এসেছে। গ্রুপ 13 এর মৌলগুলো কি হচ্ছে? বেগুন, আলু, গাজর, তেলা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। দেখো বোরনের পারমাণবিক ব্যাসার্ধ কার হয়ে যায়? গেলিয়ামের। সবচেয়ে ছোট হচ্ছে বোরন, বোরনের পরে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি হয়ে যায়? গেলিয়ামের। তাহলে গেলিয়ামের তার থেকে বেশি, আর তারপর হয় অ্যালুমিনিয়ামের। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। তারপরে অ্যালুমিনিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থেলিয়াম। দেখো এখানে আমাদের এটা কোথায় আছে? বোরন, তারপর গেলিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, তারপর টিএল। তো দেখো এটা আছে আমাদের ডি তে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট দেখো নাম্বার কোশ্চেন, গ্রুপ 13 এর মৌলগুলোর আয়নিক এবং এনথালপির ক্রম। দেখো পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 13 এর মৌলগুলো হচ্ছে এগুলো, গ্রুপ 13। বোরন থেকে অ্যালুমিনিয়াম বৃদ্ধি পাচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে হ্রাস পাচ্ছে গেলিয়ামে, তারপর এখান থেকে আবার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাই এখানে কি হয়ে যাচ্ছে আমাদের আয়নিক এবং এনথালপির ক্রম কোনটা হবে? বোরন গ্রেটার দেন থেলিয়াম, গ্রেটার দেন গেলিয়াম, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন ইন্ডিয়াম। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো এরপর কোশ্চেন নাম্বার 15, NCH3 ও NSiH3 যৌগে n পরমাণু সংকর আয়ন হলো। দেখো এটা হচ্ছে আমাদের ট্রাইমিথাইলেমিন। এখানে 1 সিগমা বন্ড, এখানে একটা 1 সিগমা বন্ড, এখানে একটা 1 সিগমা বন্ড, এখানে একটা 1 সিগমা বন্ড, আর এখানে একটা 1 সিগমা বন্ড। এখানে আমাদের সংকর আয়ন কি পাচ্ছি? 3। ঠিক আছে, এরপর দেখো এটা হচ্ছে আমাদের ট্রাইসিলাইলেমিন। সিলাইলেমিন সিলিকনের ক্ষেত্রে পাচ্ছি 0 ডি উপকক্ষক, আর
এখানেও পাচ্ছি 0 ডি উপকক্ষ, এটাতেও 0 ডি উপকক্ষ। এই নিঃসংযোজনের ইলেকট্রন গুলো 0 ডি উপকক্ষকে স্থানান্তরিত হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাওয়ার ফলে এরকম একটা আমরা রেজোন্যান্স পাবো। আর এই রেজোন্যান্সটার কি হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে সংকরায়ন sp2। তো দেখো আমরা ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে পেলাম sp3 আর ট্রাইসিলাইল অ্যামিনের ক্ষেত্রে পেলাম sp2। তাহলে দেখো sp3 আর sp2 আছে আমাদের সি তে, তো আমাদের অপশন সি ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।